ক্লাস 12 এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু তোমরা কাজ করছো না। তোমাদের প্রশ্ন উত্তরগুলো লিখে তোমরা দেখাচ্ছ না আমাকে। তোমাদের পড়া কিন্তু এগোচ্ছে, কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো কিন্তু যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো উত্তর কিন্তু লিখে দেখাচ্ছ না, ফলে সমস্যা তো তোমরাই পড়বে। যাই হোক, তোমাদের আজকে তোমাদের আগের দিন যে আলোচনাগুলো হয়েছিল, শিখনের প্রকারভেদ হয়েছিল, মৌলবিদ গ্যাগনির মত অনুযায়ী শিখনের প্রকারভেদ, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা শিখনের সহায়ক উপাদান কাকে বলে, কি কি সহায়ক উপাদান আছে, পরিণমন একটা সহায়ক উপাদান। শিখনের সহায়ক উপাদান হচ্ছে পরিণমন। সেই পরিণমন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই পরিণমনের সংজ্ঞা আগের দিন আলোচনা হয়েছিল, পরিণমনের সংজ্ঞা আলোচনা হয়েছিল। আজকে পরিণমনের বৈশিষ্ট্য, পরিণমন এবং আরেকটা বলেছিলাম যে আরেক ধরনের শেখানোর পদ্ধতি আছে। আমরা শিখি দুইটি পদ্ধতির মাধ্যমে, দুটো পদ্ধতি আমরা শিখি। একটা হচ্ছে পরিণমন, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা এমনি এমনি হয়, যার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো পূর্ব অভিজ্ঞতা লাগে না, কোনো ট্রেনিং লাগে না, কিছুই লাগে না, কোনো উদ্দীপক লাগে না, এমনিই হয়, স্বাভাবিকভাবে হয়, সেটা পরিণমন। যেটা আমরা আগে আলোচনা করেছি, তার সংজ্ঞা পড়েছি আমরা। আজকে এই পরিণমনের কিছু বৈশিষ্ট্য দেখব, তুলনামূলকভাবে আলোচনা করব। আরেকটা প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে আমরা শিখি, যার মাধ্যমে আমরা শিখি, যার মাধ্যমে শিখি, কিন্তু এক্ষেত্রে এই যে শেখার ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ লাগে, অভিজ্ঞতা লাগে, পূর্ব অভিজ্ঞতা লাগে, বা তোমার উদ্দীপক লাগে। এইটাও একে বলা হয় শিখন। তাহলে শিখন ও পরিণমন দুটোই কিন্তু দুটোর মাধ্যমে আমরা শিখি, দুটোর মাধ্যমে আমাদের আচরণের পরিবর্তন হয়, দুটোর মাধ্যমে দুটোর মাধ্যমে আমরা শিখি, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। মানে এটা আলোচনা করলেই মোটামুটি পরিণমনের বৈশিষ্ট্য আমাদের আলোচনা করা হয়ে যাবে। পরিণমনের বৈশিষ্ট্য ও শিখনের বৈশিষ্ট্য দুটো যেটা আমরা বুঝতে পারি, আমরা আলোচনা করতে পারি, তাহলে দুটো আলোচনা থেকেই আমাদের কিন্তু মোটামুটি দুটোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে যাব। পরিণমনের সংজ্ঞা থেকে আমরা দেখেছি যে এটা প্রক্রিয়া ফল বিষয় ব্যক্তির আচরণে পরিবর্তন ঘটায় এবং পরিবর্তন বিকাশমুখী। পরিণমন আমাদের শিক্ষার্থীদের বা শিশুদের বা ব্যক্তির আচরণে পরিবর্তন ঘটাচ্ছে, মানে পরিণমনে তো আমরা নতুন আচরণ শিখি এবং এর পরিবর্তন বিকাশমুখী, অর্থাৎ এর ফলে আমাদের বিকাশ হয়। এই যে পরিবর্তনটা হচ্ছে, আচরণে পরিবর্তনটা হচ্ছে, এর ফলে আমাদের বিকাশ হচ্ছে, এবং এই বিকাশ মানে ঊর্ধ্বমুখী পরিবর্তন, মানে আমাদের জীবনে উন্নতি হয়। শিখনও একইভাবে ফলে যে ব্যক্তির আচরণে ঊর্ধ্বমুখী পরিবর্তন ঘটায়। শিখনেরও কাজ কিন্তু একই কাজ। শিখন ও বিকাশমুখী প্রক্রিয়া। তাহলে স্বাভাবিক প্রশ্ন যাচ্ছে যে উভয় বিকাশমুখী প্রক্রিয়া, তাহলে উভয় দুটো নাম কেন? এটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে আর কি, যে যেহেতু উভয় বিকাশমুখী প্রক্রিয়া, যেহেতু উভয়ের মাধ্যমে যেহেতু আচরণের পরিবর্তন হয়, ঊর্ধ্বমুখী পরিবর্তন হয়, তাহলে উভয় দুটো নাম কেন আলাদা? দুটো নাম কিন্তু আলাদা। কেন আলাদা? নাম আলাদার কারণ আছে, দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, কিছু মৌলিকতার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা দেখব, কী পার্থক্য আছে, দুটোর মধ্যে কী পার্থক্য আছে সেগুলো আমাদের জানতে হবে। পার্থক্য নিয়ে আলোচনা করা যায়। পরিণমন তার কি বৈশিষ্ট্য, শিখন তার কি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। যেমন পরিণমন বিকাশমুখী প্রক্রিয়া যা ব্যক্তির জীবনে একটি নির্দিষ্ট বয়স প্রাপ্তির মধ্যে শেষ হয়। পরিণমন একটি বিকাশমুখী প্রক্রিয়া। পরিণমনের মাধ্যমে আমাদের আচরণের ঊর্ধ্বমুখী পরিবর্তন হয় বা আমাদের বিকাশ হয়, তবে এইটা একটা নির্দিষ্ট বয়স সীমা আছে, নির্দিষ্ট বয়সের পরে এটা আর হয় না। শিখনও একটি বিকাশমুখী প্রক্রিয়া, তবে এটা জীবনব্যাপী হয়। এটা একটা নির্দিষ্ট বয়সের পরে পরিণমন আর হয় না, তবে শিখনটা কিন্তু জীবনব্যাপী হয়। এটাও বিকাশমুখী প্রক্রিয়া, তবে এটা জীবনব্যাপী অর্থে মৃত্যুকাল পর্যন্ত, আমরা যতদিন বাঁচবো ততদিন কিন্তু শিখন হবে। পরিণমন প্রক্রিয়া সম্পর্কে ব্যক্তি সচেতন থাকে না, ফলটি ঘটেছে সেটি সম্পর্কে সচেতনের মতো। পরিণমনটা একটা বলেছি স্বাভাবিক প্রক্রিয়া, একটা স্বাভাবিক, এখানে কৃত্রিমতার কোনো স্থান নেই, ফলে এই প্রক্রিয়াটা সম্পর্কে ব্যক্তির মন সচেতন থাকে না, তবে ফলটা সম্পর্কে সচেতন হয় মাত্র। শিখনে ব্যক্তির মনকে অবশ্যই সচেতন হতে হবে, কারণ শিখনে অনেক শর্ত আছে। শর্তের মধ্যে একটা প্রধান শর্ত হচ্ছে ব্যক্তির সচেতনতা বা সক্রিয়তা। শিখনের ক্ষেত্রে একটা প্রধান শর্ত হচ্ছে ব্যক্তির সচেতনতা বা সক্রিয়তা, এটা একটা প্রধান শর্ত। সুতরাং শিখনের ক্ষেত্রে কিন্তু ব্যক্তির মন অবশ্যই
সচেতন হতে হবে। তাই ব্যক্তি সবক্ষেত্রে সচেতন ব্যক্তি এক্ষেত্রে কিন্তু সচেতন থাকে। পরিণমনে ব্যক্তি মন সচেতন থাকে না, কিন্তু শিখনে ব্যক্তি কিন্তু সচেতন থাকতেই হবে। 3 নম্বর কি, পরিণামন প্রক্রিয়া কার্য করার জন্য ব্যক্তি কোনো সক্রিয়তা থাকে না, আর কোনো ক্ষেত্রে থাকলেও তা খুবই নগণ্য। শিখনে কিন্তু ব্যক্তি আত্মসক্রিয়তা, শিখন একটা আত্মসক্রিয়তার প্রক্রিয়া। 3 নম্বর কি বলছে, পরিণমনে কিন্তু এমনি স্বাভাবিক প্রক্রিয়া। পরিণমনটা এখানে ব্যক্তির মন সক্রিয় হলো কি না হলো কোনো ব্যাপার না। হ্যাঁ, সক্রিয়তা থাকেই না, সক্রিয়তা থাকেই না, সক্রিয় থাকলে খুবই নগণ্য সক্রিয়তা থাকে। শিখনটা, পরিণমনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখানে ব্যক্তির মনটা সক্রিয় থাকলেও কোনো অসুবিধা নেই, আর না থাকলেও কোনো অসুবিধা নেই। সক্রিয় থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। সক্রিয় থাকলে খুব নগণ্য থাকে, সক্রিয়তার দরকার নেই, সক্রিয়তার কোনো দরকার নেই। কিন্তু শিখনে কিন্তু এটা একটা আত্মসক্রিয়তা প্রক্রিয়া। শিখনে কিন্তু এটা আত্মসক্রিয়তা প্রক্রিয়া, সেহেতু এখানে কিন্তু ব্যক্তির মন অবশ্যই সক্রিয় থাকতে হবে। এখানে ব্যক্তির মনটা অবশ্যই সক্রিয় থাকতে হবে, সক্রিয় না হলে কিন্তু শিখন হবে না, সক্রিয় না হলে কিন্তু এখানে শিখনটা হবে না। 4 নম্বর কি, তোমরা এই পার্থক্যগুলো আমি এখানে পর্ব আলোচনা করছি, তোমরা আশা করছি বুঝতে পারছো। 3টা আলোচনা করবো। প্রথমটা হচ্ছে বিকাশমুখী, এটা নির্দিষ্ট বয়সে শেষ হয়ে যাচ্ছে। শিখন কিন্তু বিকাশমুখী, এটা কিন্তু জীবনব্যাপী, সারা জীবন ধরে হবে। 2 নম্বর পরিণামনটা কি বলছে, ব্যক্তির মন সচেতন থাকে না, ফলটি সম্পর্কে সচেতন, যে ফলটা পাওয়া যায় সেটা সম্পর্কে সচেতন হয়। কিন্তু শিখনে ব্যক্তির মন অবশ্যই সচেতন হতে হবে। 3 নম্বর কি হচ্ছে, পরিণামন প্রক্রিয়া কার্য ব্যক্তির মন সক্রিয় থাকে না, সচেতন থাকে না, সক্রিয় থাকে না। আর এক্ষেত্রে কিন্তু এটা আত্মসক্রিয়তার প্রক্রিয়া, তবে এখানে মনটা অবশ্যই সক্রিয় হতে হবে। 4 নম্বর কি বলছে, পরিণামন প্রক্রিয়া ঘটানোর জন্য ব্যক্তির কোনো পূর্ব মানসিক প্রস্তুতির প্রয়োজন। এখানে কোনো মানসিক প্রস্তুতির দরকার নেই। আগে আমরা বলেছি যে পূর্ব অভিজ্ঞতা কোনো দরকার হয় না। পরিণামনের ক্ষেত্রে কোনো পূর্ব, আগের দিন পড়েছি না, কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার হয় না। অতএব পূর্ব অভিজ্ঞতা মানে পূর্ব মানসিক প্রস্তুতি। এক্ষেত্রে কোনো শিক্ষার্থীর কোনো পূর্ব মানসিক প্রস্তুতির দরকার নেই, কোনো রকম প্রিপারেশন নিতে হয় না। অপরদিকে শিখনের ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি অবশ্যই প্রয়োজন। প্রস্তুতি না হলে কিন্তু শিখন হবে না, পূর্ব প্রস্তুতি না নিলে কিন্তু শিখন হবে না। পরিণামকে কোনো উদ্দীপক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ এটি স্বাভাবিক প্রক্রিয়া, এটা স্বাভাবিক প্রক্রিয়া। পরিণামন প্রক্রিয়াটা সম্পূর্ণ স্বাভাবিক। এখানে কারোর দ্বারা নিয়ন্ত্রণ নয়, কারোর দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই প্রক্রিয়াটা কোনো উদ্দীপক এর দ্বারা নিয়ন্ত্রিত নয়, কারোর দ্বারা নিয়ন্ত্রিত নয়। পরিণামন প্রক্রিয়াটা সম্পূর্ণ স্বাভাবিক, এটা কারোর দ্বারা নিয়ন্ত্রিত নয়। শিখন প্রক্রিয়াটা অবশ্যই নিয়ন্ত্রণাধীন, এইটা কিন্তু নিয়ন্ত্রিত। এটা একটা কৃত্রিম প্রক্রিয়া এবং এটা নিয়ন্ত্রিত, এটা অবশ্যই নিয়ন্ত্রিত। পরিণামন মানুষের ক্ষেত্রে কোনো বিশেষ চাহিদার তাড়না হয় না, তবে তা পরবর্তীকালে ব্যক্তির মধ্যে নতুন চাহিদা সৃষ্টি করে। এটা কিন্তু চাহিদার জন্য হয় না। শিখনের জন্য চাহিদা অবশ্যই দরকার, শিখনের জন্য অবশ্যই চাহিদার দরকার, এটা চাহিদা ভিত্তিক হয়, যে চাহিদা এর জন্য দরকার। কিন্তু পরিণামনে কিন্তু কোনো চাহিদার তাড়নায়, চাহিদার জন্য পরিণামন হয় না, কোনো চাহিদার জন্য পরিণামন হয় না। এটা তবে এটার ফলে চাহিদার সৃষ্টি হয়, এটার ফলে চাহিদা সৃষ্টি হয়। কিন্তু শিখন প্রক্রিয়া চাহিদা থাকলে তবেই শিখন হবে, চাহিদা থাকলে তবেই শিখন হবে। এটা হচ্ছে চাহিদা না থাকলেও পরিণামন হবে, তবে ফলে নতুন চাহিদা সৃষ্টি হবে। আর শিখন যতক্ষণ না চাহিদা থাকছে ততক্ষণ কিন্তু শিখন হবে না, চাহিদা থাকলে তবেই শিখন হবে। এই বৈশিষ্ট্যগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। দুটোর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য এগুলো। পরিণামনের মাধ্যমে মানুষের বহি আচরণের জন্য প্রয়োজনীয় জৈবিক কেন্দ্রগুলি পরিবর্তন হয় মাত্র, শিখনের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক কেন্দ্রগুলি পরিবর্তন হয় মাত্র। পরিণামনের শিক্ষার্থীর জৈবিক বহির আচরণের জন্য জৈবিক কেন্দ্র, জৈবিক মানে যেগুলো তোমার দেখা যায় না চোখে, যেগুলো আমাদের দেহের মধ্যে যে কেন্দ্রগুলো আছে সেগুলো পরিবর্তন হয়। কিন্তু শিখনে আমাদের মানসিক কেন্দ্রগুলো, আমাদের মনের পরিবর্তন হয়। আমাদের যার মাধ্যমে পরিণামনের যে জৈবিক পরিবর্তন হয়, এর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি, এর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। শিখনের মাধ্যমে আমাদের মানসিক পরিবর্তন হয়, যা আমাদের ডাইরেক্ট সাহায্য করছে, প্রত্যক্ষভাবে আমাদের বিভিন্ন কাজে বা নতুন কোনো শিখনে আমাদেরকে সাহায্য করছে। এই গেল পরিণামনের শিখনের বৈশিষ্ট্যগত পার্থক্য। তোমাদের পরীক্ষায় পার্থক্য আসতে পারে, আবার বৈশিষ্ট্য বলে পরিণামনের বৈশিষ্ট্য আলোচনা করো, শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা দুটো প্রশ্নে লিখতে পারবে। পরিণামনের বৈশিষ্ট্য আলোচনা করলে পরিণামনের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো বললে
শিখনের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এছাড়া পরীক্ষায় দুটোর পার্থক্য আছে, পরিণমন ও শিখনের মধ্যে পার্থক্য আলোচনা করো, তখন তো এখানে লেখাই আছে। তাহলে এই যে টপিকটা আলোচনা করলে এতে তোমার 3টে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো শিখনে সহায়তা করছে কীভাবে পরিণমনের শিখনটা লক্ষ্য করে তাকে মনে হতে পারে মানুষের শিখনের ক্ষেত্রে তার কোনো গুরুত্ব নেই, কারণ শিখন অত্যন্ত দীর্ঘ প্রক্রিয়া, মানুষ জীবনবেগের প্রক্রিয়া। কিন্তু এই পার্থক্যের জন্য পরিণমন অবহেলা করা যায় না। অ্যাকচুয়ালি মনে করা হয় যে পরিণমন একটা ছোট প্রক্রিয়া, একটা নির্দিষ্ট সময় ভিত্তিক প্রক্রিয়া, ফলে মানুষের জীবনে মনে করা হয় যে কোনো গুরুত্ব নেই, কিন্তু বাস্তবে না, বাস্তবে গুরুত্ব আছে, বাস্তবে কিন্তু পরিণমনের গুরুত্ব আছে। শিখন প্রক্রিয়া সংগঠিত শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে। শিখন প্রক্রিয়ার জন্য দরকার পূর্ব অভিজ্ঞতা আর প্রশিক্ষণ। এই যে পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ, এটা কিন্তু পরিণমন থেকে আসে। এই যে পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ যেটা শিখনের জন্য অবশ্যই দরকার, এই জিনিসটা কিন্তু পরিণমন থেকেই আসবে। এটা কিন্তু পরিণমন থেকে আসবে। পরিণমন এমন প্রক্রিয়া যা মানুষের মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে প্রস্তুতি আনতে সক্ষম হয়। পরিণমনের জন্য শিশুকে তার দৈহিক সামর্থ্য সম্পর্কে ধারণা দেয় এবং অভিজ্ঞতা দেয়। এই যে অভিজ্ঞতাটা এখানে পূর্ব অভিজ্ঞতা কাজ করে। তাহলে শিখনের জন্য যে পূর্ব অভিজ্ঞতা দরকার, প্রশিক্ষণের দরকার, বিশেষ করে পূর্ব অভিজ্ঞতা দরকার। এই পূর্ব অভিজ্ঞতা কিন্তু আমাদেরকে পরিণমনই দেয়। পরিণমন না হলে আমাদের শিখনের জন্য যে প্রয়োজনীয় পূর্ব অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা পাবো না। তাহলে পরিণমন না হলে কিন্তু শিখন হবে না, পরিণমন না হলে শিখন হবে না। এই পূর্ব অভিজ্ঞতা না হলে যেহেতু শিখন হবে না, আর এই পূর্ব অভিজ্ঞতাটা কিন্তু পরিণমন থেকেই আসে। এটা কোত্থেকে আসে? পরিণমন থেকে। এই সামর্থ্য, ধারণা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা তার শিখন প্রভাবিত কার্যকরী করে তোলে। দৈহিক পরিণমনের জন্য একটি বয়সে এসে শিশু হাঁটতে পারে, আর হাঁটার অভিজ্ঞতা ধরুন সে ঘরের মধ্যে এদিক ওদিকে যায়, জিনিসপত্র ভাঙাভাঙি করে, তার এই পূর্ব অভিজ্ঞতা শিখনের মধ্যে পরিবর্তন করে তাকে নির্দিষ্ট স্থানে যাওয়া, শেখানো হওয়া বা মূত্র। আচ্ছা, দৈহিক পরিণমনের জন্য শিশুরা, যে ধরো একটা শিশু যে সম্পূর্ণ অসহায় ছিল, সে একটা হামাগুড়ি দেওয়া শিখলো, হাঁটা শিখলো, এই হাঁটা শেখা পর্যন্ত পরিণমন। হাঁটা শেখা পর্যন্ত হচ্ছে পরিণমন। তারপরে যে যাবতীয় কাজগুলো যেগুলো করে, এই হাঁটা শেখার অভিজ্ঞতাটা হয়েছে বলেই যে বাকি কাজগুলো করতে পারে, বাকি কাজগুলো সে শিখতে পারে, বাকি কাজগুলো সে কী করতে পারে? শিখতে পারে। এই জায়গায় শিখনে পরিণমন সাহায্য করছে। যে এই হাঁটা শেখাটা কিন্তু পরিণমন। শিশুরা যে হাঁটতে শেখে, এটা হচ্ছে পরিণমন। এই হাঁটা শেখার যে অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এরপরে সে অন্যান্য কাজ যেগুলো শেখে, যেমন খেলাধুলা শেখে, ছোটাছুটি শেখে, এখানে ওখানে যাওয়া শেখে, এইগুলো কিন্তু শিখন। এগুলো কিন্তু শিখন। এবং এই শিখনগুলো হবে না কখন হবে? যতক্ষণ না তার পরিণমন হয়ে সে হাঁটা শিখছে, ততক্ষণ কিন্তু এগুলো হবে না, হবে না। এক কথা বল, পরিণমনের প্রক্রিয়া যা শিখনে সহায়তা করে। সুতরাং বলা যায় পরিণমন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা কি হচ্ছে? শিখনে সহায়তা করছে, শিখনকে সাহায্য করছে। এই জন্যই সহায়ক উপাদান বলা হচ্ছে। কারণ পরিণমন না হলে শিখন হবে না, সুতরাং প্রক্রিয়াগত শিখন থাকা সত্ত্বেও পরিণমন মানুষের শিখন প্রক্রিয়া সহায়ক উপাদানে কাজ করে। পরিণমন অবশ্যই শিখনের সহায়ক কাজ করছে। কারণ পরিণমন না হলে যদি আমরা হাঁটা না শিখি, তাহলে আমরা ছোটাছুটি শিখতে পারবো না, আমরা খেলাধুলা শিখতে পারবো না, আর এদিক করে যেতে শিখতে পারবো না, অন্যান্য আরও কাজ আমরা শিখতে পারবো না। অতএব এই হাঁটা শেখাটা পরিণমনের ফলেই হয়। হাঁটা শেখাটা কার ফলে হয়? পরিণমনের ফলেই হয়। সুতরাং পরিণমন না হলে কিন্তু শিখন হবে না, সুতরাং মানুষের শিখন প্রক্রিয়ার সহায়ক উপাদান হিসেবে কাজ করে। পরিণমন কিসে কাজ করে? মানুষের শিখন প্রক্রিয়ার সহায়ক উপাদান হিসেবে কাজ করে। মনোবিদ লোভের বলেছেন, বিভিন্ন পরীক্ষা সিদ্ধান্ত করেছেন, বহু ক্ষেত্রে ব্যক্তি পরিণমন তার শিখনকে প্রভাবিত করে, তার জীবন বিকাশের সীমা নির্ধারণ করে দেয়। পরিণমন নোবেল বলছেন বহু ক্ষেত্রে পরিণমন শিখনকে প্রভাবিত করছে। অর্থাৎ একটা শিশুর পরিণমন যত ভালো হবে, তার শিখন তত ভালো হবে, তত ভালো শিখবে। পরিণমন শিখনকে প্রভাবিত করছে এবং জীবন বিকাশের সীমা নির্ধারণ করে দেয়। পরিণমন ঠিক করতে একটা শিশুর বিকাশ কতটা হবে। অর্থাৎ পরিণমন শিখনকে পুরোপুরি বহু ক্ষেত্রে বলছে, নোবেল বলছে বহু ক্ষেত্রে প্রভাবিত করছে, আমার তো মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে। এবং তার জীবন বিকাশের সীমা নির্ধারণ, সে কতটা তার সীমা থেকে কতটা বিকশিত হবে সেই ছেলেটা, সেটাও কিন্তু পরিণমন ঠিক করে দেয়। শারীরিক বিকাশের ধারাকে কাজে লাগিয়ে শিক্ষাদানের কাজ, আধুনিক শিক্ষার মূল্য কী হলো? শিক্ষাদানের কাজ অগ্রসর হতে সাহায্য। অর্থাৎ সহায়ক উপাদান পরিণমনের সীমার উপর লক্ষ্য রেখে শিখন পরিকল্পনা রচনা করতে হবে। সুতরাং আজকের দিনে শিক্ষাক্ষেত্রে
শিক্ষার্থীর পরিণামনের দিকে লক্ষ্য রাখতে হবে, তার পরিণামন কতটা হয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু শিক্ষণটা কার্যকরী করতে হবে। শিক্ষণটা কার্যকরী করতে গেলে তার পরিণামনের কতটা হয়েছে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে, সেটা দেখে কিন্তু শিক্ষণের বিভিন্ন পরিকল্পনা রচনা করতে হবে। এই গেল পরিণামন সম্পর্কে আলোচনা। শিক্ষণের একটা সহায়ক উপাদান পড়লাম, সেটা হচ্ছে পরিণামন। এরপরে আজকে আরেকটা সহায়ক উপাদানের আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তোমার প্রেষণ প্রক্রিয়া। এটাও কিন্তু শিক্ষণের একটা সহায়ক উপাদান। পরিণামন যেমন একটা সহায়ক উপাদান, ঠিক তেমনই তার পাশাপাশি প্রেষণ প্রক্রিয়া এটাও কিন্তু একটা সহায়ক উপাদান। এটা কি বলছে, একটা শিশু পরিবেশে বাস করে, সে প্রয়োজন মতো নিজের সক্রিয়তায় প্রতিক্রিয়া করে, আচরণ সম্পর্কে স্বাভাবিক জিনিস। সে নিজের সক্রিয়তা পরিবেশে, যে পরিবেশে বাস করছে সেই শিশু নিজের সক্রিয়তায় বিভিন্ন আচরণ সম্পাদন করছে। মনোবিদ বলেন আত্মসক্রিয়তা মানুষের একটা সাধারণ ধর্ম প্রকৃতি। মানুষের সক্রিয়তা সবসময় উদ্দেশ্যমূলক। আত্মসক্রিয়তা, একটা শিশু যে পরিবেশে বাস করে, সেই পরিবেশে বিভিন্ন কাজ করতে গেলে বা বিভিন্ন আচরণ করতে গেলে তাকে অবশ্যই সক্রিয় হতে হবে। আত্মসক্রিয় না হলে কিন্তু মানুষ কিছুই শিখতে পারবে না, মানুষ কিছু করতে পারবে না। এবং আত্মসক্রিয়তা সবসময় উদ্দেশ্যমুখী, একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে মানুষ সক্রিয় হয়। মানুষের উদ্দেশ্যমুখী সক্রিয়তার কারণ অনুসন্ধান করতে গিয়ে মনোবিদরা দীর্ঘদিনের বিচার বিজ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত করেছেন তারা যে কোনো উদ্দেশ্যমুখী সক্রিয়তামূলক কোনো না কোনো জৈব মানসিক প্রবণতা ক্রিয়াশীল থাকে এবং মানুষের আচরণ সম্পাদনের মূলে প্রবণতা সৃষ্টির প্রক্রিয়া থাকে। এইখানে এই যে সক্রিয় হচ্ছে, যেটা না হলে কিন্তু আমাদের কিছু হবে না। আমরা শিক্ষার্থী, আমরা মানুষ ব্যক্তি যদি সক্রিয় না হয়, যে সক্রিয় মানে অপরকেও সক্রিয় করবে তা কিন্তু নয়, নিজে থেকে সক্রিয় হতে হবে। যদি নিজে থেকে সক্রিয় না হতে পারি আমরা, তাহলে আমরা কোনো কিছু শিখতে পারবো না বা আমরা কোনো কিছু কাজ করতে পারবো না। তাহলে আমাদের মেন হচ্ছে আত্মসক্রিয়তা। আমাদের মেন হচ্ছে কি আত্মসক্রিয়তা, এটা মেন। এই সক্রিয়তার একটি সাধারণ ধর্ম আমাদের, যেটা না হলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। এবং আত্মসক্রিয়তা সবসময় উদ্দেশ্যমুখী। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আত্মসক্রিয়তা বা সক্রিয়তা, এটা কিভাবে আসছে, এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে কিভাবে আসছে বা আমরা কিভাবে হচ্ছি, এইটা নিয়ে মনোবিদরা বিভিন্ন গবেষণা করেছেন। তার বিচার সিদ্ধান্ত করেছেন যে তাদের যে কোনো উদ্দেশ্যমুখী সক্রিয়তা কোনো না কোনো জৈব মানসিক, হয় জৈব নয় মানসিক বা জৈব মানসিক প্রবণতা ক্রিয়াশীল, যে কোনো একটা কিছু ক্রিয়াশীল আছে, যে কোনো একটা ভূমিকা আছে আমাদের এই আত্মসক্রিয়তার পিছনে, কোনো কিছুর একটা ভূমিকা নিঃসন্দেহে আছে এবং মানুষের আচরণ সম্পাদনের মূলে প্রবণতা এটার প্রক্রিয়া। এই যে আমাদেরকে সক্রিয় করছে, আমরা সক্রিয় হচ্ছি, এইটার কিন্তু এই যে কোনো না কোনো একটা জৈব মানসিক কোনো একটা প্রবণতা কিন্তু ক্রিয়াশীল আছে, এটা আধুনিক মনোবিজ্ঞান মনে করছে। সেইটা কি জিনিস, কি ক্রিয়াশীল আছে আমাদেরকে সক্রিয় করে তুলছে, কি জিনিস, কোন প্রক্রিয়া আমাদেরকে সক্রিয় করে তুলছে, সেইটা নিয়ে বহু গবেষণা করেছে মনোবিদ্যা। আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষণ উদ্দেশ্যমুখী এবং সেও ফল হিসেবে আচরণ। তাই আধুনিক কালে মনোবিজ্ঞান শিক্ষণ আচরণকে ব্যাখ্যার জন্য যে প্রবণতার উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তাহলে পেশনা শিক্ষণ। আধুনিক ধরনের শিক্ষণও একটা কাজ, আমাদের এটা উদ্দেশ্যমুখী কাজ। শিক্ষণের জন্য আমরা সক্রিয় হই, আমাদের জীবনে যা কাজ করি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ শিক্ষণ। আমরা জীবনে যা কাজ করি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি শিক্ষণ। শিক্ষণ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, তো এই যে কাজটা আমরা করছি, এই কাজটা করার পিছনেও নিশ্চয়ই কিছু একটা সক্রিয়তা আছে। নিশ্চয়ই আমাদেরকে কিছু না কিছু সক্রিয়, কেউ না কেউ কোনো প্রক্রিয়া, হয় জৈব নয় মানসিক বা জৈব মানসিক কোনো একটা প্রক্রিয়া কিন্তু আমাদেরকে সক্রিয় করে তুলছে। সেই প্রক্রিয়াটার আচরণ ব্যাখ্যার জন্য যে প্রবণতা গুরুত্ব দিয়েছে, যে এই যে সক্রিয়তার পিছনে কিছু একটা আমরা যে সক্রিয় হচ্ছি তার পিছনে যেটা প্রবণতা বা প্রক্রিয়া আছে গুরুত্ব দিয়েছেন মনোবিদরা, সেইটার নাম হলো প্রেষণা। এই যে আমাদের যে প্রেষণা হলো এমন একটা প্রক্রিয়া, মধ্য কথা হলো প্রেষণা হলো এমন একটা প্রক্রিয়া যে আমাদেরকে কি করছে, যে আমাদেরকে সক্রিয় করে তুলছে, যে আমাদেরকে কাজ করার জন্য, আমাদের আত্মসক্রিয় হয়ে যাওয়ার জন্য আমাদেরকে
আমাদেরকে মানে সক্রিয় করে তুলছে। প্রেষণা একটা প্রক্রিয়া। তাহলে আমরা যে আত্মসক্রিয়, আমরা নিজে সক্রিয় হই, যে সক্রিয় না হলে আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদের দ্বারা কোনো কাজ হবে না। হ্যাঁ, সেই সক্রিয়তার পিছনে শিখনা এনেও একটা কাজ, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা আচরণ, সেইটা করার জন্য যে সক্রিয় করে তোলে সেও পেছনে। অ্যাকচুয়ালি শিখন শুধু না, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু পেছনে কাজ করে। আমাদের প্রত্যেকটা কাজের পিছনেই এই প্রেষণা কিন্তু আমাদেরকে সক্রিয় করে তুলছে, শুধু শিখনের ক্ষেত্রে নয়। প্রেষণার মূল জিনিসটা বুঝে গেলাম আমরা, যে এটা কি আমাদেরকে সক্রিয়, আমরা যে সক্রিয় হই তার পিছনে এই প্রবণতা বা প্রক্রিয়াটা কাজ করে। প্রেষণা হলো এমন একটা প্রবণতা বা প্রক্রিয়া যে আমাদের কি করছে, আমাদেরকে অর্থাৎ আমাদের শিক্ষার্থীর বা ব্যক্তিকে বিভিন্ন কাজ করার জন্য যে সক্রিয়তা দরকার, সেই সক্রিয়তা আমাদের মধ্যে নিয়ে আসে, আত্মসক্রিয়তা। প্রেষণা কাকে বলে সঠিকভাবে এবং সর্বসম্মত বলা খুব মুশকিল। মনে দীর্ঘদিন ধরে যত কিন্তু একক সিদ্ধান্ত পড়ে, তাই সাধারণভাবে পর্যবেক্ষণের ভিত্তিতে মনের প্রেষণা সম্পর্কে ধারণা গঠন করার চেষ্টা করে ভালো। প্রেষণা কী জিনিস, কাকে বলে, এটা নিয়ে মনোবিদরা বহু গবেষণা করেছে, কিন্তু স্পষ্ট সিদ্ধান্তে আসতে পারে। এখানে বিভিন্ন উদাহরণ দিয়েছে, যে ছোট শিশু খিদে পেলে কাঁদতে থাকে, মা তাকে খেতে দিলে শান্ত হয়, অর্থাৎ ক্ষুধার চাহিদায় তার মধ্যে আচরণ সৃষ্টি করছে। আর এই শিশু আরও বড় হলে খিদে পাওয়া সত্ত্বেও খেতে চায় না, তা আরও খেলা করতে চায়। ক্ষুধার চাহিদা তার মধ্যে উদ্দেশ্য আচরণ সৃষ্টি করছে না। কখনো ক্ষুধার চাহিদাটা তার মধ্যে আচরণ সৃষ্টি করছে, কখনো করছে না। আবার বয়স্ক ব্যক্তি ক্ষুধা পেলেও টিফিনের সময় পর্যন্ত না খেয়েই কাজ করতে থাকে। আবার কোনো বয়স্ক ব্যক্তি খিদে পেয়েছে কিন্তু তবুও তিনি কাজ করে যাচ্ছেন, এটাও অনেক সময় হয়। কিন্তু বাচ্চারা কিন্তু খিদে পেলেই কিন্তু কান্নাকাটি করে। মানুষ এই শ্রেণী আচরণের সুষ্ঠু ব্যাখ্যা করার জন্য তার চাহিদার উপর নির্ভর করলে চলবে। সুতরাং চাহিদার জন্যই যে আমরা, চাহিদা থাকলেই যে আমরা কাজ করব তা কিন্তু নয়। এইটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে চাহিদা থাকলেই যে মানুষ সক্রিয় হবে বা কাজ করবে সেটা কিন্তু না। চাহিদা ছাড়াও, চাহিদা তো নিশ্চয়ই আছে, চাহিদা তো নিশ্চয়ই আছে, চাহিদার ছাড়াও আরেকটা কিছু মানসিক প্রবণতা বা কিছু একটা জিনিস আছে। হ্যাঁ, কিছু দীর্ঘস্থায়ী প্রবণতা বলা যায়, মানসিক প্রেষণা। এই ধরনের মানসিক চাহিদা ছাড়াও শুধু চাহিদা দরকার আরও দীর্ঘস্থায়ী প্রবণতা বা মানসিক অবস্থা। সুতরাং এই যে খিদে লাগছে, খাচ্ছি না, শিশুরা খিদে লাগলেই তারা খেতে চাইছে, কিন্তু বড়রা কিন্তু যখন বড় হয়ে যাচ্ছে তখন সে খিদে লাগলে কিন্তু খেতে চাইছে না। হ্যাঁ, খিদের চাহিদা আছে কিন্তু সে কাজ করছে। খিদের চাহিদা, তাই চাহিদা থাকলেই যে আমরা সেই কাজটা করব সেরকম কিন্তু নয়। এই চাহিদা, সুতরাং সবসময় কিন্তু চাহিদার জন্যই যে আমরা কাজ করি তা কিন্তু নয়। চাহিদার জন্যই যে আমরা সবসময় কাজ করি তা কিন্তু নয়। এর পিছনে আরও কিছু দীর্ঘস্থায়ী প্রবণতা বা মানসিক অবস্থা কাজ করছে। চাহিদা ছাড়াও, চাহিদা কিন্তু আছে, চাহিদাটা আছে ঠিক, কিন্তু চাহিদার দরুনই সবসময় আমরা যে কাজ করব, উদ্দেশ্যমুখী কাজ করব তা কিন্তু নয়, সেটা কিন্তু সঠিক না। চাহিদা ছাড়াও আরও একটা দীর্ঘস্থায়ী প্রবণতা বা মানসিক অবস্থা কাজ করছে। এর মানে দীর্ঘস্থায়ী প্রবণতা কি বলা হয়, মানুষের প্রেষণা। এই যে চাহিদা ছাড়াও এই যে মানসিক অবস্থা বা দীর্ঘস্থায়ী প্রবণতা আমাদেরকে কাজ করতে মানে উদ্বুদ্ধ করে বা আমাদেরকে সক্রিয় করে তোলে, তাকেই বলা হচ্ছে প্রেষণা। বোঝা গেল? তাহলে চাহিদা ছাড়া এমন একটা দীর্ঘস্থায়ী প্রবণতা বা মানসিক অবস্থা যা আমাদেরকে কাজ করতে সাহায্য করে বা শিখতে সাহায্য করে, তাকে বলা হচ্ছে প্রেষণা। তাকে বলা হচ্ছে কি? প্রেষণা, বা আমাদেরকে সক্রিয় করে তোলে। চাহিদা শুধুমাত্র আমাদেরকে সক্রিয় করে তোলে তা নয়, চাহিদাই শুধুমাত্র আমাদের কাজ করার জন্য সক্রিয় করে তোলে তা নয়। চাহিদা ছাড়া একটা দীর্ঘস্থায়ী প্রবণতা বা মানসিক অবস্থা বা আমাদের মধ্যে আসে কাজ করে, যেটা আমাদেরকে সক্রিয় করে তোলে। সেই যে দীর্ঘস্থায়ী প্রবণতা বা মানসিক অবস্থাটাকেই বলা হচ্ছে কিন্তু প্রেষণা, তাকেই বলা হচ্ছে প্রেষণা। সেটাকেই বলা হচ্ছে প্রেষণা, যে চাহিদা ছাড়া যে দীর্ঘস্থায়ী প্রবণতা বা মানসিক অবস্থা আমাদেরকে সক্রিয় করে তোলে, কাজ করার জন্য সক্রিয় করে তোলে, সেই দীর্ঘস্থায়ী প্রবণতাটাকেই বলা হচ্ছে মানুষের প্রেষণা বা মোটিভেশন বা মোটিভ। অর্থাৎ প্রেষণা হলো এমন একটা দীর্ঘস্থায়ী প্রবণতা যা ব্যক্তিকে উদ্দেশ্যমুখী আচরণে উদ্বুদ্ধ করছে, আমাদেরকে বিভিন্ন কাজ করতে সাহায্য করছে। বিভিন্ন দীর্ঘস্থায়ী প্রবণতা, এটা একটা দীর্ঘস্থায়ী প্রবণতা। দীর্ঘস্থায়ী কেন? যেটা দীর্ঘ সময় ধরে থাকে আমাদের মধ্যে, যেটা আমাদের মধ্যে কি থাকে, দীর্ঘ সময় থাকে, দীর্ঘস্থায়ী প্রবণতা বলছে, যা আমাদেরকে
উদ্দেশ্যমুখী আচরণ করতে উদ্বুদ্ধ করে, আমাদেরকে সক্রিয় করে। উদ্বুদ্ধ মানে কি? আমাদেরকে সক্রিয় করে তোলে। অন্যদিকে যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ তার নিজের পেশনার সঙ্গে যুক্ত বিশেষ উদ্দেশ্য ভিত্তিক বস্তুকে আয়ত্ত করতে পারে তাকেই বলা হয় পেশনা। যে মানসিক প্রক্রিয়া, পেশনা প্রক্রিয়া যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ তার নিজের পেশনার সঙ্গে যুক্ত বিশেষ উদ্দেশ্য ভিত্তিক বস্তুকে আয়ত্ত করতে পারে তাকে বলে পেশন প্রক্রিয়া। মানে যার দ্বারা আমরা আমাদের যে উদ্দেশ্য পূরণ করতে পারি। মোট কথা হলো যে মানসিক প্রক্রিয়া দ্বারা আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করতে পারি। আমাদের উদ্দেশ্য কি? যে কোনো একটা বস্তুকে নিজের আয়ত্তে নিয়ে আসা, কোনো একটা বস্তুকে নিজের আয়ত্তে নিয়ে আসে। এই উদ্দেশ্যটা পূরণ হয় যে মানসিক প্রক্রিয়া দ্বারা তাকেই বলে পেশন প্রক্রিয়া। তাকে কী বলা হবে? পেশন প্রক্রিয়া। যে মানসিক প্রক্রিয়া দ্বারা আমাদের যে উদ্দেশ্যভিত্তিক যে বস্তু বা যে কোনো কাজ আমরা আয়ত্ত করতে পারি তাকেই বলা হয় পেশন ক্রিয়া বা মোটিভেশন। ঠিক আছে? তাহলে মোটিভেশন কি করছে? মোটিভেশন আমাদেরকে সক্রিয় করে তুলছে বিভিন্ন কাজ করার জন্য, যার দ্বারা আমরা কাজ করতে পারি, যার দ্বারা আমরা কাজটি করতে পারি। এই কাজটা করার জন্য আমাদেরকে সক্রিয় করে তুলছে কে? মোটিভেশন বা পেশনা বা পেশন প্রক্রিয়া। বোঝা গেল জিনিসটা? তাহলে যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ তার নিজস্ব পেশনার সঙ্গে যুক্ত বিশেষ উদ্দেশ্য ভিত্তিক বস্তুকে আয়ত্ত করতে পারে তাকেই বলা হয় পেশন প্রক্রিয়া। মানে আমাদের যেটা লক্ষ্য, আমাদের যেটা উদ্দেশ্যমুখী বা আমাদের লক্ষ্য, যে কাজটা বা যে বস্তুটাকে আয়ত্ত করা বা যে কাজটা শেখা আমাদের লক্ষ্য, সেই কাজটা করার জন্য যে মানসিক প্রবণতা আমাদেরকে সাহায্য করছে তাকেই বলছি আমরা পেশনা। তাকে কী বলছি আমরা? পেশনা। এবার দেখো পেশনার কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো, কতগুলো বৈশিষ্ট্য আমরা এখানে দেখবো। যেমন বলছে মানুষের চাহিদা যে কোনো ধরনের সেই চাহিদা থেকে মুক্তি পেতে চায় সক্রিয়তার মাধ্যমে, কিন্তু চাহিদা প্রত্যক্ষ বা মানুষের সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে না, একথা মনে মনে। তারা বলেন ব্যক্তি সক্রিয়তা নিয়ন্ত্রণ করে তার পেশনা। তাহলে আমি আগেই বলেছি যে আমাদের মধ্যে যে সক্রিয়তা আসে, এই সক্রিয়তা কিন্তু চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কারণ এখানে যে একটা উদাহরণ দিয়েছিল যে খিদে পেলেই কাজ করবে, মানে খাবে, এটা কিন্তু হয়নি। কিন্তু হ্যাঁ, খিদে পেলে বাচ্চারা হয়তো খেয়েছে, কিন্তু বড়রা কিন্তু খিদে পেলেই যে খেয়েছে ওই কাজটা করেছে, মানে খিদে চাহিদা হয়েছে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে, এরকম কিন্তু হয়নি। তারা খিদে পেলেও তার হাতের যে কাজটা ছিল সেই কাজটা করে তারপর খেয়েছে। তারপর টিফিন করেছে। টিফিনের সময় পর্যন্ত সে না খেয়েই কাজ করেছে। খিদে পেয়েছে কিন্তু না খেয়ে কাজ করতে পেরেছে। সুতরাং চাহিদা কিন্তু খিদে চাহিদা ছিল, কিন্তু এখানে কিন্তু খিদে চাহিদা ছিল, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু না খেয়ে অন্য কাজ করেছে, না খেয়ে কিন্তু অন্য কাজই করেছে। তাহলে এখানে যে জিনিসটা হয়ে গেল যে চাহিদা কিন্তু আমাদের সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করছে না। চাহিদা অনেকে মনে করে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে চাহিদা তার সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বড়দের ক্ষেত্রে কিন্তু চাহিদা সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে না। এক্ষেত্রে পেশনা এমন একটা প্রক্রিয়া, পেশনা কিন্তু সক্রিয়তা। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য দেখলে যে আমাদের যে সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে কে? পেশনা বা মোটিভ। সুতরাং একজন ব্যক্তি শিক্ষণের নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য যে আচরণ সম্পাদন করে তার গতি সংরক্ষণ নির্ধারিত তার নিজস্ব পেশনা প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমাদের যে চাহিদা পূরণ করার জন্য আমরা যে কাজ করি, যে আচরণ করি, তার যে গতি বা তার যে সংরক্ষণ সমস্ত কিছু নির্ধারিত করে কিন্তু পেশনা দ্বারা নির্ধারিত। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য দেখলে কি? যে আমরা যে ব্যক্তি যে কাজ করে সেই কাজের একজন ব্যক্তি শিক্ষণের সময় নিজের যে আচরণ সম্পাদন করে তার গতি সংরক্ষণ সব কিছু নির্ধারিত করে কি? পেশনা তার সব কিছু নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে পেশনার সংজ্ঞাতে উদ্দেশ্যমুখী লক্ষ্যমুখী বলা হয়েছে, এটি তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পেশনার সংজ্ঞায় আরেকটা বৈশিষ্ট্য বলছে যেটা উদ্দেশ্যমুখী বা লক্ষ্যমুখী, এটা গুরুত্বপূর্ণ। কোনো বিশেষ পরিস্থিতির ব্যক্তি যদি তার চাহিদা তৃপ্তিদায়ক উপযুক্ত আচরণ তথা লক্ষ্য নির্বাচন করতে না পারে তাহলে সে ব্যর্থ হবে, কারণ চাহিদা অতৃপ্ত থেকে যায়। শিক্ষণের ক্ষেত্রে যদি শিক্ষার্থী পেশনা বর্তমান থাকে সেহেতু তার সক্রিয়তা দরুন শিক্ষণ প্রক্রিয়ার দরুনই সে তার আচরণকে লক্ষ্যমুখী করতে সক্ষম হয়। পেশনা একটা প্রক্রিয়া যা মানুষের মধ্যে বিশেষ আচরণ সম্পাদনে বাধ্যবাধকতা সৃষ্টি করে।
তাই আধুনিক মনোবিজ্ঞান বলেছেন শিক্ষণের ক্ষেত্রে যদি শিক্ষার্থী উপযুক্ত প্রেরণা সঞ্চার করা হয় তাহলে তারই সক্রিয়তার দরুন প্রেরণা প্রক্রিয়ার মাধ্যমে তারা সফলতা লাভ করতে পারে। তাই প্রেরণা আমাদেরকে উদ্দেশ্যমুখী কাজ করতে সাহায্য করছে। আমরা যে উদ্দেশ্যমুখী লক্ষ্যমুখী কাজ করছি, এই কাজ করতে কে সাহায্য করছে? প্রেরণা। প্রেরণার সাহায্যে আমরা কিন্তু মেন উদ্দেশ্যমুখী বা লক্ষ্যমুখী কাজ করছি। বর্তমান থেকে সক্রিয়তার দরুন অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার দরুন সেটা আচরণ লক্ষ্যভূমি করতে থাকবো। আমাদের মধ্যে প্রেরণা আছে বলেই আমরা সক্রিয় হচ্ছি এবং আমরা লক্ষ্য অভিমুখী বিভিন্ন কাজ করছি বা আচরণ করছি। হ্যাঁ, এই আচরণকে লক্ষ্যভূমি করতে সক্ষম। প্রেরণাটা যদি না থাকতো আমরা কিন্তু চাহিদা থাকলেও আমরা কিন্তু কাজ করতাম না। আমাদের মধ্যে প্রেরণা আছে বলেই আমরা কাজ করছি বা বিভিন্ন লক্ষ্য অভিমুখী কাজ করছি বা আমরা সক্রিয় হচ্ছি। সুতরাং প্রেরণা আমাদের প্রবণতা যা মানুষের মধ্যে বিশেষ আচরণ সম্পাদনে বাধ্যকতার সৃষ্টি করছে। সুতরাং প্রেরণা আমাদেরকে বাধ্য করছে আচরণ করতে, কাজ করতে বাধ্য করছে। প্রেরণা আমাদের কী করছে? কাজ করতে বাধ্য করছে এবং উপযুক্ত প্রেরণা যদি সঞ্চার করে। সুতরাং এখানে বলছে যদি শিক্ষার্থীর মধ্যে উপযুক্ত প্রেরণা তৈরি করে দেওয়া যায় তাহলে তার দ্বারাই সে কাজ করবে। সক্রিয়তা ধরুন প্রেরণ প্রক্রিয়ার মাধ্যমে তারা সফলতা লাভ করবে। সুতরাং শিক্ষার্থীর মধ্যে যদি প্রেরণাটা ঠিকঠাক যদি তৈরি করে দেওয়া যায়, প্রেরণাটা যদি একবার ঢুকিয়ে দেওয়া যায়, প্রেরণাটা যদি একবার তার মধ্যে সক্রিয় করে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সে কিন্তু এমনি শিখে যাবে। শিক্ষার্থী এমনি শিখবে, তাকে বাইরে থেকে কিছু শেখাতে হবে না। শিক্ষকের কাজ কমে যাবে, শিক্ষকের খাটনি কমে যাবে। শিক্ষার্থী প্রেরণা এমন একটা জিনিস যে শিক্ষার্থীর উদ্দেশ্যমুখী আচরণ করতে সাহায্য করে, তাকে সক্রিয় করে তোলে, সব কিছু করে তোলে। প্রেরণা শিক্ষার্থীকে সক্রিয় করে তুলছে আচরণ সম্পাদন করার জন্য, আবার তার আচরণকে লক্ষ্যমুখী করছে, তার উদ্দেশ্যমুখী করছে। সুতরাং বলছে আধুনিক শিক্ষা বলছে যে শিক্ষার্থীর মধ্যে যদি প্রেরণা সঞ্চার করে দেওয়া যায় তাহলে সক্রিয়তার দরুন সে নিজেই শিখবে এবং প্রেরণার মাধ্যমে তার শিক্ষার ক্ষেত্রে সফলতা সে লাভ করবে। তাকে অন্য কিছু করতে হবে, অন্য কোনো দায়িত্ব, কাউকে আর দায়িত্ব নিতে হবে না, সে নিজেই শিখবে। সুতরাং প্রেরণা প্রক্রিয়া শিক্ষণ প্রক্রিয়াটা উপাদান। এখান থেকে প্রমাণ হচ্ছে প্রেরণা প্রক্রিয়া হচ্ছে শিক্ষণের একটা উপাদান, যেখানে একটা সহায়ক উপাদান। যেমন পরিরমণ একটা সহায়ক উপাদান ছিল, ঠিক তেমন প্রেরণা প্রক্রিয়া এটাও কিন্তু শিক্ষণের একটা সহায়ক উপাদান। সেখানে শিক্ষণের এটা কী হলো? সহায়ক উপাদান। আধুনিক শিক্ষার লক্ষ্য এটাকে শিক্ষা কীভাবে সহায়তা করছে প্রেরণা। শিক্ষা লক্ষ্য শিক্ষার সর্বাঙ্গীন জীবন বিকাশ সহায়তা করতে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, নৈতিক, সামাজিক ইত্যাদি সকল দিকে পূর্ণতার দান করাই শিক্ষণ প্রক্রিয়ার উদ্দেশ্য। কারণ এই উদ্দেশ্যে হলেই শিক্ষার লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আধুনিক মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান এই বিষয়ে একমত। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপযোগী করে গড়ে তোলার জন্য শিক্ষার্থী তাদের আচরণকে নিয়ন্ত্রণ করে শিক্ষণের প্রতি স্বাধীনতা দিতে হবে। শিক্ষণ সার্বিক বিকাশ করার জন্য চাই উপযুক্ত প্রেরণা। কেন মূল কথা এই জায়গাটায় যে শিক্ষার্থীকে যদি ঠিকঠাক শেখাতে হয়, তার যাতে সে যদি সঠিকভাবে তার শিখন যদি করাতে হয়, তার যদি সার্বিক বিকাশ করাতে হয় তাহলে তার জন্য দরকার প্রেরণা। তাই শিক্ষণ প্রক্রিয়া কার্যকরী উদ্যমী করার জন্য সহায়ক হিসাবে শিক্ষার্থীকে প্রেরণা ধরে রাখতে হবে। শিক্ষার্থীর প্রেরণার মধ্যে প্রেরণাকে ঢুকিয়ে দিতে হবে, তার প্রেরণা ধরে রাখতে হবে, তার মধ্যে প্রেরণাটা ঢোকাতে হবে এবং সেটাকে ধরে যাতে সে দীর্ঘস্থায়ী হয় তার মধ্যে প্রেরণা, তার ব্যবস্থা করতে হবে। কারণ প্রেরণা হলেই তার শিক্ষা হয়ে যাবে। প্রেরণা আধুনিক মনোবিজ্ঞান বলছেন যে শিক্ষার্থীর মনটা যদি উপযুক্ত প্রেরণা থাকে তাহলে তার শিক্ষা হয়ে যাবে, তার শিক্ষামূলক আচরণ করবে এবং সে সব কিছু শিখে নিতে পারবে, স্বাধীনভাবে শিখে নিতে পারবে। তার জন্য অন্য কিছু চাপ চুপ কিছু দিতে হবে না, এমনিই শিখে যাবে। প্রেরণাটা তার মধ্যে ঢোকাতে হবে এবং সেটা দীর্ঘস্থায়ী করতে হবে, এটাই শিক্ষকের কাজ। এই শিক্ষার্থীর মধ্যে প্রেরণা ঢুকে দেওয়া এবং সেটা দীর্ঘস্থায়ী করা। সুতরাং এখানে কয়েকটা কাজ বলা হয়। প্রেরণা দীর্ঘস্থায়ী করা কীভাবে করা যাবে, প্রেরণা দীর্ঘস্থায়ী কীভাবে করা যাবে কয়েকটা কথা এখানে বলা হয়েছে। তোমরা এটা পড়বে যে প্রেরণা শিক্ষার্থীর মধ্যে প্রেরণা কীভাবে দীর্ঘস্থায়ী করা যাবে সেই সংক্রান্ত কয়েকটা কথা এখানে বলা হয়। যেমন হচ্ছে শিক্ষার্থীকে নিজস্ব শিক্ষণে আগ্রহী করে তুলতে হবে, বিষয়বস্তুকে তার চাহিদার সঙ্গে সংযুক্ত করতে হবে। শিক্ষার্থীকে তার নিজস্ব শিক্ষার্থীর মধ্যে প্রেরণা ঢোকাতে গেলে বা প্রেরণা দীর্ঘস্থায়ী করতে গেলে 1 নম্বর কী করতে হবে? শিক্ষার্থীকে তার নিজস্ব শিক্ষণে আগ্রহী করে তুলতে হবে, বিষয়বস্তুকে তার চাহিদার সঙ্গে সংযুক্ত করতে হবে। শিক্ষার্থী যাতে আগ্রহের সঙ্গে শেখে, যাতে আগ্রহ থাকে শিক্ষাক্ষেত্রে,
শিখনে তার যাতে আগ্রহ বাড়ে তার ব্যবস্থা করতে হবে। এর জন্য বিষয়বস্তুটাকে, যে বিষয়বস্তু সে শিখবে সেটাকে তার চাহিদার সঙ্গে সংযুক্ত করে দিলেই তার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। শিক্ষার বিষয়বস্তুটা যদি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সংযুক্ত করে দেওয়া যায় তাহলেই কিন্তু তার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে এবং তার পেশনা দীর্ঘস্থায়ী হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, শিক্ষার্থীকে তার সঠিক অগ্রগতি সম্পর্কে সচেতন থাকার জন্য আত্মমূল্যায়ন উৎসাহিত করতে হবে। শিক্ষার্থী সে কতটা শিখলো সেটা যাতে সে নিজে বুঝতে পারে তার জন্য আত্মমূল্যায়নের ব্যবস্থা করতে হবে। যাতে নিজে নিজের মূল্যায়ন করতে পারে তাহলে কিন্তু তার শিক্ষণ ভালো হবে। শিক্ষার্থীকে আত্মমূল্যায়নের ব্যবস্থা করে দিতে উৎসাহিত করতে হবে যাতে সে নিজেই নিজের মূল্যায়ন করতে পারে, যে সে সত্যিই কতটা শিখেছে তার মূল্যায়ন যাতে সে নিজে করতে পারে তার ব্যবস্থা করলে তার মধ্যে পেশনা দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ আমি কি শিখেছি না কি শিখিনি, আমার কি দোষ আছে, আমার কি শেখা হয়নি, সেটা যদি নিজে বুঝতে পারি তখন আমার আরও উৎসাহ বাড়বে। এটা স্বাভাবিক জিনিস। এইটা হচ্ছে আত্মমূল্যায়ন। অর্থাৎ শিক্ষার্থীকে তার আত্মমূল্যায়নে উৎসাহিত করতে হবে। সে নিজেই বুঝতে পারবে যে নিজে কতটা শিখেছে বা কতটা শেখেনি, সে নিজেই বুঝতে পারবে। তাহলে তার মধ্যে পেশনা সঞ্চারিত হবে। 3 নম্বর কি, পেশনা স্থায়িত্ব দীর্ঘায়িত করার জন্য শিক্ষণ প্রক্রিয়ায় ঘটমান অবস্থায় শিক্ষার্থীদের পুরস্কৃত হয় তার ব্যবস্থা রাখতে হবে। শিক্ষা প্রক্রিয়া চলতে চলতে তাকে পুরস্কৃত করতে হবে, ভালো কাজের জন্য পুরস্কার দিতে হবে তাকে, তাহলে তার পেশনাটা দীর্ঘস্থায়ী হবে। পেশনা এখানে মেন লক্ষ্য হচ্ছে পেশনাটাকে কীভাবে দীর্ঘস্থায়ী করা যায়, শিক্ষার্থী মনে দীর্ঘস্থায়ী করা যায়। কারণ পেশনা দীর্ঘস্থায়ী হলেই শিক্ষার্থী নিজে থেকেই শিখবে, তাকে আর শেখাতে হবে। 3 নম্বর বলছে পেশনাকে স্থায়ী করার জন্য তাকে পুরস্কৃত করতে হবে। শিখন প্রক্রিয়া চলার মধ্যে মানে শেখার সময়ের মধ্যেই তাকে পুরস্কৃত করতে হবে। যেমন ধরো স্কুলে যে বার্ষিক ইয়ে হয়, তোমার পুরস্কার বিতরণী হয়, ভালো রেজাল্ট করলে তাকে পুরস্কার দেওয়া হয়, হ্যাঁ, স্পোর্টসে প্রাইজ দেওয়া হয়। এগুলো জাস্ট কি, এগুলো জাস্ট লক্ষ্য হচ্ছে পেছনটা স্থায়ী করা। প্রাইজ দেওয়া হলো, স্পোর্টসের প্রাইজ 1st, 2nd, 3rd, ভালো স্কুলে ভালো রেজাল্ট করলো 1st, 2nd, 3rd, প্রাইজ দেওয়া হলো। এই প্রাইজের মূল লক্ষ্যটা কি, এটা প্রাইজটা কিন্তু পেছনার কাজ করে, প্রাইজটা পেছনা দীর্ঘস্থায়ী করার কাজ করে, কিন্তু সেটা করতে হবে। মৌখিক প্রশংসা, যদি এমনি বস্তুগত পুরস্কার না দিলেও মৌখিকভাবে পুরস্কৃত করতে হবে। বাহ, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব ভালো কাজ করো, তো খুব ভালো পড়াশোনা করো, ঠিক আছে, এরমভাবে প্রেশনা দিতে হবে। এরমভাবেও কিন্তু প্রশ্ন আছে, এটা মৌখিক প্রশংসা। বস্তুগত পুরস্কার হয়, মৌখিক প্রশংসা করা যায়, এটা মাস্টারদের কাজ হচ্ছে এটা। 4 নম্বর কি, শিক্ষণ প্রক্রিয়া সংগঠিত হওয়ার সময় শিক্ষার্থীর আচরণের যথাযথ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে, সেজন্য তার সবসময় লক্ষ্যভূমিক মনোযোগকে পেশনার মধ্যে স্থির রাখতে হবে। তার মনোযোগটা রাখতে হবে, তার মনোযোগটা স্থির রাখতে হবে, যাতে সে আচরণটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে, তার আচরণটা নিয়ন্ত্রণে থাকে, তার ব্যবস্থা করতে হবে। তার মনোযোগটাকেও গুরুত্ব দিতে হবে, শিক্ষার্থীর মনোযোগটাকেও গুরুত্ব দিতে হবে। এইভাবে এই যে 4টে পয়েন্ট আলোচনা হলো যে কীভাবে শিক্ষার্থীর মধ্যে পেশনাকে দীর্ঘস্থায়ী করা যাবে। পেশনাকে দীর্ঘস্থায়ী করতে গেলে এই 4ভাবে পেশনা শিক্ষার্থীর মধ্যে দীর্ঘস্থায়ী করা যায়। লাস্টেটা কি বলছে, যে তার আচরণটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আচরণটাকে যথাযথ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যাতে আচরণ নিয়ন্ত্রণে থাকে। নিয়ন্ত্রণ না থাকলে কিন্তু তার মধ্যে পেশনা থাকবে না। এই জন্য তার মধ্যে সবসময় লক্ষ্যভূমিকে মনোযোগকে পেশনার মধ্যে স্থির করতে হবে। তার মধ্যে মনোযোগটা বাড়াতে হবে, তবে নিয়ন্ত্রণে থাকবে। তার মধ্যে মনোযোগটা বাড়াতে হবে, মনোযোগটা যদি বেশি সে দিতে পারে তাহলে তার আচরণটা নিয়ন্ত্রণে থাকবে এবং তার মধ্যে পেশনা দীর্ঘস্থায়ী হবে। মনোযোগ জিনিসটা কি আমরা পরের দিন আলোচনা করবো, ঠিক মনোযোগ কাকে বলে, তার বৈশিষ্ট্য কি পরের দিন আমরা দেখব। তোমার তাহলে আজকে যেটা হলো, এই 4টে পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, যে শিক্ষার্থীর মধ্যে পেশনা কিভাবে দীর্ঘস্থায়ী হবে। এটা একটা প্রশ্ন তোমার, শিক্ষার্থীর মধ্যে পেশনা কিভাবে কোন কোন পদ্ধতিতে শিক্ষার্থীর মধ্যে পেশনা দীর্ঘস্থায়ী হবে, এইটা প্রশ্ন তোমার দিলাম। এই পেশনা দীর্ঘস্থায়ী হলেই কিন্তু সে তার মানে সে নিজে থেকেই শিখবে, তাকে শেখাতে হবে না, সে নিজে থেকেই শিখবে, শিক্ষামূলক বিভিন্ন আচরণ করবে, সে সক্রিয় হবে এবং সে নিজে থেকেই শিখবে। কারণ পেশনায় শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে, শিক্ষার জন্য যে সক্রিয়তা প্রয়োজন পেশনায় সে সক্রিয়তা করে তোলে এবং পেশনা লক্ষ্য অভিমুখী আচরণ করতে বাধ্য করে, সুতরাং এখানে প্রমাণ হলো যে শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে পেশনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা শিক্ষণের একটা সহায়ক উপাদান।
আগে যেরকম পরিণমন পড়েছিলাম শিখনের সহায়ক উপাদান, ঠিক তেমনই প্রেষণা বা প্রেষণ প্রক্রিয়া এটাও কিন্তু শিখনের একটা খুব সহায়ক উপাদান। তাহলে আমরা আজ পর্যন্ত শিখনের দুটো সহায়ক উপাদান সম্পর্কে আলোচনা করলাম। একটা যে পরিণমন, আজকে তার বৈশিষ্ট্য আর তার বৈশিষ্ট্য হচ্ছে শিখনের বৈশিষ্ট্যে পার্থক্য আলোচনা করেছি, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করেছি, আর প্রেষণা বলতে কী বোঝো প্রেষণার বৈশিষ্ট্য আলোচনা করেছি, আর প্রেষণা শিক্ষাক্ষেত্রে প্রেষণার কীভাবে সাহায্য করে বা প্রেষণা দীর্ঘস্থায়ী কীভাবে করা যাবে সেগুলো আমরা আলোচনা করেছি। তোমরা আজকে এগুলো তোমরা পড়বে, আর এখানে যে কিছু প্রশ্ন আমি বললাম সেই প্রশ্নগুলো তোমরা লিখে আমাকে দেখাবে। যেমন ধরো পরিণমনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, হ্যাঁ, পরিণমনের শিখনের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আলোচনা করো, প্রশ্ন দুটো। প্রেষণার সংজ্ঞা আলোচনা করো, সংজ্ঞা দাও। প্রেষণার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আর শিক্ষাক্ষেত্রে প্রেষণার দীর্ঘস্থায়ী কীভাবে করা যাবে, শিক্ষার্থীর মধ্যে প্রেষণা দীর্ঘস্থায়ী কীভাবে করা যাবে সেগুলি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলোর এটা পড়বে, পড়ে তোমরা বইয়ে আছে, বইয়ে এই টপিকটা আছে, পড়ে তোমরা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু আমাকে উত্তর লিখে দেখাবে। ঠিক আছে, তোমাদের এত রইল আজকে। আগামী দিনে তোমাদের অন্য টপিক আলোচনা হবে। সবাই ভালো থাকবে, এই বলে আজকে কাজটা আমি